তো বন্ধুরা, এটা গল্পের চতুর্থ পার্ট। অনুরোধ রইল বাকি পার্টগুলো চ্যানেল আপলোড হওয়া ভিডিওগুলো থেকে দেখে আসুন, আর এই পার্টটা মনোযোগ দিয়ে শুনুন সবাই। দীপ্তি সায়নকে বলল, চলো ছাদে যাবে। সায়ন তখন বলল, এত রাতে? দীপ্তি বলল, হ্যাঁ চলো না, এখানে এমনিও বোর হবে, বাইরে ভালো হাওয়াও দিচ্ছে, সময়ও কেটে যাবে। 10 মিনিট পর ছাদে। দীপ্তি বলল, কেমন লাগলো নতুন অফিস? সায়ন তখন বলল, ভালো, সবাই তো তোমার জন্য। এত কম সময় কত ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। জানো, তোমার এই পরিবারটা দেখে খুব ভালো লাগে আমার। কাকু কাকিমা কত ভালো। দীপ্তি তখন বলল, আর আমি? সায়ন বলল, তোমার কথা কি বলবো, অনাথ একটা ছেলে আমি। কথাটা শেষ করার আগেই দীপ্তি সায়নকে জড়িয়ে ধরল। দীপ্তি তখন বলল, শোনো, আজকের পর আর পুরনো কথা বলবে না। এখন এটাই তোমার পরিবার, বুঝলে? তোমাদেরকে ছেড়ে কখনো যাবে না, আমাদেরকে ছেড়ে কখনো যাবে না তুমি। আমরা একসাথে থাকবো সারা জীবন। সায়ন বলল, কিন্তু দীপ্তি, আমার যে যোগ্যতা নেই, আমার মতো ছেলের কাছে এটা একটা স্বপ্ন যেটা দেখা সহজ কিন্তু পাওয়া খুব কঠিন। দীপ্তি তখন বলল, আমি তোমায় ভালোবেসে ফেলেছি সায়ন। দীপ্তি আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সায়ন দীপ্তির হাতটা নিজের হাতে ধরল। সায়ন, আমি যে তোমায় কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, শুধু তোমাকে না, তোমাদের সবাইকে। কিন্তু জানি না আমার ভাগ্যে তোমাদের সাথে থাকার সুযোগ আদেও আছে কি না। আমি তোমাকে কথা দিচ্ছি দীপ্তি, আমি যেদিন তোমার যোগ্য হয়ে যাব সেদিন নিজে তোমার বাবার সাথে কথা বলবো। দীপ্তি বলল, আমি নিশ্চিত তুমি পারবে। দীপ্তি সায়নের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সায়ন দীপ্তির দিকে তাকিয়ে বাকি রাতটা কাটিয়ে দিল। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে গল্পটা শুনুন, আশা করি খুব ভালো লাগবে। চাকরি পাওয়ার কিছু মাস পর সায়ন আর দীপ্তির বাড়িতে থাকেনি। একটা মেস ভাড়া করে কিছু মাস কাটায় এবং আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে একটা জায়গা কিনে বড় বাড়ি করে। 3 বছর পরে দীপ্তির বাবাকে সায়ন কিছু না জানলেও সে ঠিকই বুঝে যায় তাদের ভালোবাসার কথা। একটা ভালো দিন দেখে সায়ন ও দীপ্তির বিয়ে ঠিক করে ফেলে। একদিন দীপ্তি এবং সায়ন বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে একটি রেস্টুরেন্টে ঢোকে। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে বেড়াতে যাবে এমন সময় একটি অতি পরিচিত গলার আওয়াজ শুনে সায়ন থেমে যায়। দীপ্তি বলল, কি হলো, থেমে গেলে কেন? সায়ন বলল, দীপ্তি, এই গলাটা আমার খুব চেনা, আমার মায়ের গলা। দীপ্তি, মা? মানে যারা তোমায় দত্তক নিয়েছিলেন তিনি? সায়ন বলল এদিক ওদিক তাকাতে তাকাতে, না দীপ্তি, আমার মা, আমার জন্মদাত্রী মা। ওই যে দীপ্তি ওই টেবিলে বসে আছে। দীপ্তি, যাও সায়ন, মায়ের সাথে কথা বলো। সায়ন তখন বলে, কিন্তু দীপ্তি, মা তো একা নেই, ওনার সাথে একজন ভদ্রলোক এবং একটি ভদ্র মহিলাও রয়েছেন। তাছাড়া মা কি আমাকে চিনতে পারবে? মা যদি আমাকে চাইতো তাহলে কি আমাকে সেই অনাথ আশ্রমে রেখে আসতো? দীপ্তি বলল, হয়তো কোনো কারণ ছিল এমনটা করার পিছনে। এত বছর পর মাকে পেয়ে এভাবে চলে যাবে? সায়ন, চুপ করে থেকো না, যাও মায়ের সাথে কথা বলো। সায়ন কয়েক পা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ তার মা তাকে খেয়াল করতেই চেয়ার ছেড়ে উঠে তার দিকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সায়নের বাবা, কোথায় ছিলিস তুই এত বছর ধরে? কত খুঁজেছি তোকে বাবা আমার। সায়ন, তুমি তো নিজে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে মা। সায়নের মা, না বাবা, তখন আমি বাধ্য হয়ে তোকে অনাথ আশ্রমে রেখে আসি। তোর জন্মের পর তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়। 6 বছর ধরে অনেক লড়াই করে তোকে বড় করে তুলেছিলাম। তোর বাবা একদিন হঠাৎ ফিরে আসে আর নতুন বউকে নিয়ে এবং আমাদেরকে রাস্তায় বের করে দেয়। তখন তোকে অনাথ আশ্রমে রেখে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না রে। সায়ন তখন বলে, এত বছর তুমি কোথায় ছিলে মা? সায়নের মা টেবিলে বসে সেই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখিয়ে বলে, আমি এনাদের সাথে ছিলাম। ক্ষুধা কষ্টে যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন একদিন ওনারা আমাকে দেখতে পায়। ওনারা খুব ভালো মানুষ রে বাবা, ওনাদের নিজস্ব এনজিও আছে। এরকম কত মানুষকে পথের থেকে তুলে নিয়ে সেখানে ঠাঁই দিয়েছে। এনারা আমাকে সেই এনজিওতে একটা কাজ দেয়। ওনাদের কোনো সন্তান নেই, আমাকে ওনারা নিজেদের বাড়িতেই রেখেছে সযত্নে। সায়ন, মা তোমাকে
একজনের সাথে আলাপ করাবো, আসো আমার সঙ্গে।